নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের নিবেদন সায়ন রুদ্রের লেখা অভিশপ্ত পুতুল। শহরে ঘটে চলেছে একের পর এক নারী ধর্ষণ ও হত্যালীলা। শিশুকন্যা থেকে বয়স্ক মহিলা সবাই ভীত ও সন্ত্রস্ত। একদিন ঘটনাচক্রে ইন্সপেক্টর রুদ্র ও তার দলবল খোঁজ পায় সেই মস্তিষ্ক বিকৃত খুনির। অবশেষে তার নাগাল পেলেও সেই খুনি ধরা না দিয়ে আত্মহত্যা করে। কিন্তু এরপর থেকেই শুরু হয় একই রকমভাবে হত্যালীলা। তবে খুনিকে চিহ্নিত করা যায় না। ঘটনাস্থলে পাওয়া যায় শুধু একটা পুতুল। খুনির এই অলৌকিক রহস্য কি উদ্ধার করতে পারবে ইন্সপেক্টর রুদ্র? কে এগিয়ে আসবে এই ভয়ঙ্কর খুনির হাত থেকে শহরকে রক্ষা করতে? শুনুন অভিশপ্ত পুতুল। 17 এপ্রিল 2013। তখন সকাল 10:30। থানায় বসে জুনিয়র অসিতবাবুর সঙ্গে কথা বলছে ওসি রুদ্রনাথ সেন। আজ সকালেই আমতলা বস্তির একটা ঘরে ইনভেস্টিগেশনে যেতে হয়েছে তাকে। কাল রাতে সেই বস্তির একজন গৃহবধূ কমলাকে কেউ তার নিজের ঘরে ঢুকে রেপ করে গলার নলি কেটে খুন করেছে। কমলার স্বামী একজন বদ্ধ মাতা। সারা রাত মদ খেয়ে পুরীখানায় পড়ে থেকে রাত শেষে ঘরে ঢুকে অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়ে চিৎকার চেঁচামেচি গালাগাল দিয়েও যখন দেখেছে তার বউ দরজা খুলছে না, তখন সে দরজা ভেঙে ভেতরে ঢুকতে বাধ্য হয়। বস্তির টিনের পাতলা দরজা একটু জোরে ধাক্কা দিতেই ভেঙে যায়। আর ভেতরে ঢুকেই দেখতে পায় তার ঘরের চৌকির ওপর তার বউ কমলার মৃতদেহ। গায়ের কাপড় চোপড় অনেকটাই ছেঁড়া আর শরীরের বেশিরভাগ অংশই অনাবৃত। গলার নলি কাটা আর কপালে গাঢ় একটা লাল সিঁদুরের তিলক। কমলার স্বামী মদনের চিৎকারে তখন বস্তির অন্যান্য ঘরের লোকেরাও ঘুম ভেঙে সেখানে এসে জড়ো হয়েছিল। এই বাড়িতে মদন প্রায় মদ খেয়ে এসে চিৎকার করে বলে প্রথমে লোকেরা অতটা গা করেনি, কিন্তু যখন দেখল কমলাকে কেউ তার ঘরে ঢুকে মেরে রেখে গেছে, তখন তারাই উদ্যোগ নিয়ে পুলিশে খবর দিয়েছিল। সত্যি কথা বলতে মদন একটা বদ্ধ মাতাল হলেও তার স্ত্রী কমলা খুব ভালো মেয়ে ছিল। লোকের ফ্ল্যাটে কাজ করে সে সংসার চালাতো, আর তার পরের দুজনের পেটের ভাত সেই জোগাড় করত। একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে ছিল সে, তাই সেখানকার লোকেরা তাকে যথেষ্টই পছন্দ করত। তার এরকম করুণ পরিণতির জন্য সকলেরই বেশ মন খারাপ হয়ে গিয়েছিল। তবে মদনকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই। আসলে বউয়ের প্রতি তার ভালোবাসা বা স্নেহ কোনোটাই ছিল না। প্রতি রাত্রেই সে মদ খেয়ে এসে তার বউকে মারধর করত। এ কথা সেখানকার লোকেদের কাছ থেকেই জানতে পেরেছে পুলিশ। স্যার, আমার কি মনে হচ্ছে ওর ওই মাতাল স্বামীটাই ওকে মেরেছে। মদ খাওয়া টাকা হয়তো দেয়নি, ব্যাস রাগের বসে দেড়দার দিয়ে দিয়েছে কপ। আজকালকার জন্য এসব হামেশাই হচ্ছে নিম্নবিত্ত শ্রেণীটা। না অসিতবাবু, ব্যাপারটা হয়তো সেরকম নয়। মাথাটা সামান্য নাড়িয়ে কথাটা বলল রুদ্র। তার এখন বয়স 35 বছর। স্বাস্থ্যবান চেহারা, সৎ এবং সাহসী পুলিশ অফিসার হিসেবে কয়েক বছরের মধ্যেই বেশ সুনাম অর্জন করেছে। তাছাড়া নিজের বুদ্ধি আর কর্মদক্ষতার কারণে বেশ কয়েকটা জটিল কেসেই সে সাফল্য অর্জন করেছে। ওই মদন যদি ও স্ত্রীকে মেরেই ফেলবে, তাহলে আবার রেপ করতে যাবে কেন? আর তাছাড়া অমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কপালে সিঁদুরের তিলকই বা পরাতে যাবে কেন? যদি ব্যক্তিগত আক্রোশ বা নেশার কারণে হয়ে থাকে, তবে তো ও খুন করে পালিয়ে যাবে, আবার স্পটে ফিরে আসবে কেন? আর তাছাড়া মানুষ যতই মাতাল অবস্থাতে থাক না কেন, একটা খুন করলে তার বাস্তব জ্ঞান ফিরে আসবেই। কিন্তু তখন তো সে কিছুতেই মার্ডার স্পটে থাকবে না। আর তাছাড়া ও তো দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথার জবাব দিচ্ছিল। তেমন সজ্ঞানে না থাকলেও ও তো কথা বলছিল। আর ও যে খুন করেনি সেই ব্যাপারে ওর কিছু অ্যালিবাইও রয়েছে। হি হ্যাজ সাম অ্যালিবাইস। মুড়িখানার মালিক আর ওর কিছু মাতাল বন্ধুবান্ধব ওকে সারা রাত ওখানেই পড়ে থাকতে দেখেছে। আর তাছাড়াও বস্তির কেউই তাকে সে রাতে খুনের সময় বাড়িতে ঢুকতে দেখেনি। তবে কি স্যার আপনি বলতে চাইছেন বাইরের কেউ? ওয়েল, সেখানেও বেশ কিছু খটকা রয়েছে অসিতবাবু। অসিতবাবুর কথা শেষ হওয়ার আগেই কথাটা বলে উঠল ইন্সপেক্টর রুদ্র।
খুনি যদি সেই ঘরে প্রবেশ করেই থাকে, তবে কোথা দিয়ে ঢুকেছে? সামনে দিয়ে নাকি নাকি পেছন দিয়ে? সামনে দিয়ে কেউই ওই ঘরে কমলা দেবী আসার পর আর কোনো মানুষকে প্রবেশ করতে দেখেনি। তবে নিশ্চিত পেছন দিকেই কোনোভাবে নিশ্চয়ই ঢুকেছে, কিংবা কিংবা হয়তো আগে থেকেই কোনোভাবে ঢুকে বসেছিল। কিন্তু যদি সেটাই হয়ে থাকবে, তবে ওই মহিলাকে রেপ করা আর তাকে খুন করাটা তো একটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময়ের মধ্যে এলাকার মানুষজন ওনার ঘর থেকে কোনো আওয়াজই পায়নি। এতটা পরিকল্পনা মাফিক কোনো অপরাধ একজন মানুষ কিভাবে করতে পারে? স্যার, এমনও তো হতে পারে ওই খুনি ভিকটিমকে, মানে ওই কমলা দেবী, হ্যাঁ কমলা দেবীকে অজ্ঞান করে পুরো কাজটা করে ফেলেছে। হতেই পারে। এমনটা হতেই পারে। তবে কি জানেন তো অসিতবাবু, আমার খটকাটা কিছুতেই যাচ্ছে না। একটু ভ্রু কুঁচকে কথাটা বলল ইন্সপেক্টর রুদ্র। একটা বিশেষ ঘটনার সাথে এই কেসটার অনেক মিল পাচ্ছি। স্যার, আপনি কি তাহলে ওই শয়তান কান্দির খুনগুলোর সাথে এই কেসটা? বুঝতে পারছি না অসিতবাবু, আমার মাথায় কেন শুধু ওই ঘটনার কথাটাই বারবার ঘোরাফেরা করছে। একই রকমভাবে খুনিরও একই রকম খুনের প্যাটার্ন, সব কেমন একদম তালগোল পাকিয়ে যাচ্ছে। স্যার, আপনি যেমনটা ভাবছেন সেটা তো বাস্তব। কেন, যে মানুষ মারা গিয়েছে সে আবার জীবিত হয়ে কিভাবে খুন করে? তাছাড়া আপনার সামনেই তো সুইসাইডটা করলো। আপনি কি সব ভুলে গেলেন? সবই বুঝতে পারছি, কিন্তু শয়তান কালীর ব্যাপারটা আমি কিছুতেই ভুলতে পারছি না। উফ, কি নৃশংসভাবে মেয়েদেরকে মারতো। আচ্ছা স্যার, এমনও তো হতে পারে যে ওই কালীর ব্যাপারটা কেউ হয়তো নিউজ পেপার থেকে বা সোশ্যাল মিডিয়া যা হোক থেকে পড়ে নিজে ওইভাবেই খুন করার চেষ্টা করেছে, নকল করেছে। এখন তো মানুষ এই করে। তাই হবে হয়তো। তবে এই খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খুঁজে বার করতেই হবে। আমার মন বলছে একটা খুন করে ও শান্ত হবে না, আরও অনেক মানুষের প্রাণ হয়তো সে নেবে। কিছু মাস আগের কথা। একটা অন্ধকার গ্যারেজে হাত মুখ বাঁধা অবস্থায় চেয়ারের ওপর বসে রয়েছে এক সুন্দরী যুবতী মেয়ে। আপ্রাণভাবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে এই বন্দি দশা থেকে মুক্ত করবার জন্য। হঠাৎ করে গ্যারেজের সিলিংয়ের উপর থাকা বড় ডুমলাইটটা জ্বলে উঠল। লাইটের জোরালো লাল আলোতে মেয়েটা দেখতে পেল ঘরের মধ্যে একজন পুরুষের অনুপ্রবেশ ঘটেছে। পুরুষের মুখটা সে দেখতে পাচ্ছে না, কারণ সে দুহাত দিয়ে একটা ছোট্ট সাদা রঙের পুতুল নিজের মুখের সামনে ধরে রেখেছে। মেয়েটার একদম সামনে এসে সেই লোকটা নিজের মুখ থেকে পুতুলটা সরালো, আর তখনই যুবকের মুখটা রবিনা, অর্থাৎ যে এখন সেই গ্যারেজে বন্দি অবস্থায় আছে, তার কাছে দৃশ্যমান হলো। যুবকের সুদর্শন চেহারার সাথে তার কপালে লাল সিঁদুরের তিলক আর চোখের অদ্ভুত রকম শয়তানি চাহনি দেখে রবিনা স্পষ্টই বুঝতে পারল এই যুবক এখানে তাকে উদ্ধার করতে আসেনি, বরং সে এখানে এসেছে তার সর্বনাশ করতে। এক হাতে পুতুলটা ধরে রেখে কালী, অর্থাৎ সেই যুবক, রবিনার সামনে এগিয়ে এসে হাত দিয়ে রবিনার মুখের বাঁধন খুলে দিল। কে কে তুমি? আর আমাকে এখানে ধরে এনেছো কেন? ছেড়ে দাও বলছি আমাকে। তোমাকে ছেড়ে দেব? ছেড়ে দেব? হঠাৎ করে এক বিকট রকমের অট্ট হাসি হেসে উঠল কালী, ওরফে সেই শয়তান। সেই হাসির শব্দে সেই অন্ধকার গ্যারেজখানা যেন কেঁপে উঠল। এর কিছুক্ষণ পরে হাসি থামিয়ে কালী বলল, ছেড়ে দেব বলে তো তোমাকে আমি এখানে আনিনি সোনামণি, বুঝলে? এখন আমি তোমার সাথে সুহাগরাত করব,
সুহাগরাত তোমার এই সুন্দর শরীরের প্রতিটা অঙ্গে আমার ঠোঁটের সাহায্যে এঁকে দেব ভালোবাসার ছোঁয়া। তারপর তারপর আমি তোমাকে হত্যা করব, তোমার রক্তে পুজো দেব শয়তানের, যাতে আমি এই পৃথিবীতে অমর হয়ে যেতে পারি। অমর, যেভাবে শহরের বাকি 3 সুন্দরী যুবতীকেও আমি হত্যা করেছি, ঠিক তেমন, বুঝলে? হত্যা? তার মানে তুমি? রবিনার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছে না। ভয়ে বিস্ময়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই শয়তান তবে তার সর্বনাশ করেই ক্ষান্ত হবে না, তাকে হত্যাও করবে। শহরের বুকে এই যে প্রায় 2 হপ্তার মধ্যে 3টে ধর্ষণ আর খুন হয়েছে, সেটা তবে এই নরপিশাচটাই করেছে। আর এখন তার পালা। তাকে মেরেও আগের 3 জন মেয়ের মতন কপালে সিঁদুরের তিলক পরিয়ে ফেলে দিয়ে আসবে শহরের কোনো এক রাস্তার ধারে। 2 চোখ দিয়ে জল বেরিয়ে এলো রবিনার। এভাবে এই রাতের অন্ধকারে শয়তানটা লালসার চাহিদা হতে গিয়ে প্রাণ হারাতে হবে তাকে। তার মা বাবার সাথে কি আর কখনো দেখা হবে না? যারা প্রতিদিনের মতো আজও হয়তো অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে চলেছে মেয়ের অফিস থেকে ফেরার জন্য, তারা হয়তো এখনো জানতেই পারেনি শুধু আজ নয়, তাদের মেয়ে রবিনার কোনোদিনও অফিস থেকে বাড়ি ফিরবে না। আজ রাতে অথবা কাল সকালে তারা তাদের মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহটা দেখতে পাবে কোনো এক বস্তির ধারে নর্দমার পাশে, যে মেয়েকে এতদিন ধরে অত্যন্ত যত্নের সাথে তারা মানুষ করেছেন। তাহলে সুন্দরী, এবার নিজের মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও, কেমন? আর আমিও তো তৈরি আছি তোমার ওই সুন্দর শরীরটাকে পরম তৃপ্তির সাথে উপভোগ করার জন্য। কথাটা বলে কালী রবিনার একদম সামনে এসে তার শরীরের বাঁধন ধীরে ধীরে খুলতে লাগলো। না, আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। অত্যন্ত বেদনাহতভাবে কথাটা বলে উঠল রবিনা। এই সাইকো সিরিয়াল কিলারের হাতে কিছুতেই আত্মসমর্পণ করতে মন চাইছে না রবিনার, কিন্তু সে যে এখন পুরোপুরি নিরুপায়। এই জনমানবহীন জায়গায় তার চিৎকার যে কারো কানে পৌঁছাবে না। ওখানেই থেমে যাও শয়তান, আর একটু নড়লে গুলি করে তোমার খুলি ঝাঁঝরা করে দেব। হঠাৎ করে আধো আলো অন্ধকারের মধ্যে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল রবিনা। রুদ্রের সেই কণ্ঠস্বরে তার ভয় কেটে গিয়ে যেন মনে অদ্ভুত এক স্বস্তির উদয় হলো। তার মনে হলো যেন স্বয়ং দেবদূত এসেছেন তাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে। এ কি? পুলিশ এখানে কি করে এলো? ওর কাছ থেকে খবর পেয়েই আমি এখানে এসেছি শয়তান। নে, এবার নিজের অন্যায়ের শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যা। পিস্তল উঁচিয়ে ধরে গম্ভীর কণ্ঠে কথাটা বলে উঠল রুদ্র। তার পেছনে তখন অসিতবাবু, 2 জন কনস্টেবল আর একজন হাত করা লাগানো যুবক এসে দাঁড়িয়েছে। জয়, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমাকে ক্ষমা করে দাও সর্দার, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না ওরা কোত্থেকে খবর পেয়ে আমাকে ধরে নিয়ে গেছিল থানায়, আর আমাকে খুব মেরেছিল। তাই বাধ্য হয়ে আমি তোমার কথা বলে ফেলেছি সর্দার, আমাকে ক্ষমা করে দাও। হাত জোর করে কথাটা বলতে গিয়ে প্রায় কেঁদেই ফেলল 22-23 বছরের ছেলেটি। তার পরনে একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জি আর একটা রং উঠে যাওয়া নীল রঙের লুঙ্গি। তার এই কথার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে সে কালীর প্রতি যথেষ্টই অনুগত ছিল। আমি তোকে ছাড়বো না, বলে দিলাম, আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করব। আগে নিজের বাঁচার কথা ভাবরে শয়তান। এখন থেকে তো স্থায়ী ঠিকানা হবে পুলিশের লকআপ। কনস্টেবল, ওই মেয়েটার হাতের বাঁধন মুক্ত করে দাও। রুদ্রর কথাতে 2 জন কনস্টেবল চলে গেল রবিনাকে মুক্ত করতে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার কালী শয়তান।
রিভলভার উঁচিয়ে কালীর দিকে এগিয়ে আসতে লাগলো রুদ্র। না, এগোবে না, আমার দিকে একদম এগোবে না বলে দিচ্ছি। ভয়ে ভয়ে এক পা করে পিছিয়ে যেতে লাগলো কালী। তার হাত থেকে সেই পুতুলটা পড়ে মাটিতে পড়ে গেছে। সেই পুতুলটার দিকে তখন কারোরই খেয়াল নেই। না, আর এক পা এগোবে না, তবে আমি সবাইকে শেষ করে দেবো, কিন্তু সবাইকে শেষ করে দেবো। হঠাৎ করে নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোরা বার করে রুদ্রর দিকে বাড়িয়ে ধরেই কথাটা বলে উঠল কালী। মিস্টার কালী, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই ইন্সপেক্টর রুদ্র কোনো কিছুতে ভয় পায় না, বিশেষ করে তোমাদের মতো ক্রিমিনালদের কোনো কিছুতেই নয়। মৃদু হেসে কথাটা বলে কালীর সেই ছোড়ার কোনো রকম পরোয়া না করেই সামনের দিকে এগোতে লাগলো রুদ্র। এখনো সময় আছে কালী, আত্মসমর্পণ করো, নয়তো। খবরদার বলছি, খবরদার। রুদ্রর এগিয়ে আসতে দেখে বেশ ভয়ে চিৎকার করে উঠল কালী। এমন সময় হঠাৎ করেই কালী একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। সে তার হাতের ছোরাটা তখন নিজের দিকে ঘুরিয়ে দিয়ে নিজের গলার উপর চালিয়ে দিল। কালী! হতবাক হয়ে এগিয়ে গেল রুদ্র। কালী যে হঠাৎ করে এরকম একটা কাণ্ড করে বসবে সেটা রুদ্র ভাবতেই পারেনি। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে ধরতে পারেননি। এই কালী কারো হাতে ধরা দেবে না, কারো না। সর্দার, সর্দার, সর্দার। রুদ্রর পাশে তখন অ্যাসিস্ট্যান্ট অসিত বাবু এসে দাঁড়িয়েছে, আর তার সাথে হাত করা পড়া অবস্থায় জয়। আমি তোকে ছাড়বো না জয়, ছাড়বো না। ভাবিস না আমি মরে গেলাম বলে তুই ছাড় পেয়ে যাবি। আমি তোকে ছাড়বো না। কালী তখন মেঝের উপর পড়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলেও তার জেদে এতটুকু চির ধরেনি। জয়ের দিকে তাকিয়ে সে দৃঢ় কণ্ঠে বলতে লাগলো, আমি একজন তন্ত্র সাধক। আমি মারা গেলেও আমার আত্মার বিনাশ হবে না। রক্তের ছোঁয়া এই। বাকি কথাটা আর উচ্চারণ করতে পারল না কালী। তার চোখ বুঝে গেল, ইহ জগতের সমস্ত মায়া ত্যাগ করল সে। অসিত বাবু, এই লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর ভগবানের অশেষ কৃপা যে আমরা ঠিক সময়ে খবরটা পেয়েছিলাম বলে আপনাকে বাঁচাতে পেরেছি এই শয়তানের হাত থেকে। ধন্যবাদ তো আপনাদের জানানো উচিত স্যার। আপনারা সময় মতো আসতে পেরেছিলেন বলে এই শয়তানের হাত থেকে আমি উদ্ধার পেয়েছি। হাত জোর করে অত্যন্ত কৃতজ্ঞ ভরে কথাটা রুদ্রকে বলল রবিনা। কথা বলার সময় রবিনার চোখ দিয়ে দুফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। ইটস ওকে ম্যাডাম, এটা তো আমাদের ডিউটির মধ্যেই পড়ে, তাই না? চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। 1 মাস পরের কথা। স্কুল ছুটির শেষে গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল শ্রুতি আর ঈশান। ওরা দুজন এখন ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 6-এ পড়ে। শ্রুতির বাবা লোকাল থানার ওসি। শ্রুতি, আজ অর্ণব স্যার যে অঙ্কটা করালো তুই এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, অঙ্কটা সহজ ছিল তো। আমাকে একটু বুঝিয়ে দিতে পারবি এখন? কিন্তু এত অল্প সময়ের মধ্যে। আরে শ্রুতি, ওই দেখ, পুতুলটা কি সুন্দর না? চল না পুতুলটা একবার দেখে আসি। হঠাৎ পাশে ফুটপাতে দাঁড়ানো কিছু খেলনা নিয়ে দাঁড়িয়ে থাকা একজন মধ্যবয়স্ক ভদ্রলোকের দিকে তাকিয়ে একটু হাসি মুখে কথাটা বলে উঠল ঈশান। পুতুল? ঈশান, তুই কি এই বয়সে পুতুল খেলবি নাকি? আরে খেলি আর না খেলি, একটু গিয়ে দেখতে কি অসুবিধা আছে? আমার সাথে চল না। কথাটা বলে ঈশান শ্রুতির হাত ধরে নিয়ে গেল সেই ভদ্রলোকের কাছে। আঙ্কেল, এই পুতুলটার দাম কত? শ্রুতির কোনো কথা বলার আগেই সেই পুতুল বিক্রেতার কাছে গিয়ে একটা অদ্ভুত দেখতে সাদা ছোট পুতুলের দিকে দেখিয়ে কথাটা বলে উঠল ঈশান। ঈশানের কথা শুনে দোকানদার যথারীতি সেই পুতুলটার দাম বলল। ঠিক আছে আঙ্কেল, পুতুলটা আমাকে দিয়ে দিন। কথাটা বলে সে তার স্কুল ব্যাগের চেন খুলে কয়েকটা খুচরো পয়সা বার করলো। একে ঈশান, তুই কি এই পুতুলটা কিনবি নাকি? এই নিন আঙ্কেল। ঈশান ততক্ষণে সেই খুচরো পয়সাগুলো পুতুল বিক্রেতার হাতে দিয়ে তার হাত থেকে পুতুলটা নিয়ে নিল। দেখ শ্রুতি, পুতুলটা কি সুন্দর না? এই লাল লাল চোখগুলো দেখ, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে।
মনে হচ্ছে আমার সঙ্গেই কথা বলছে। মানেটা কি? তুই কি পুতুল কিনলি এই বয়সে বসে বসে পুতুল খেলবি বলে নাকি? আরে পুতুল খেলি আর না খেলি, ঘরে সাজিয়ে রাখতে কি দোষ? একটু মৃদু হেসে কথাটা বলল ঈশান। তোর মা মানে আন্টি জানতে পারলে রাগ করবে না? আরে মাও তো দিকে খেয়াল রাখে না, আর এমনিতেও আমি আমার টিফিন টাকা জমিটা কিনেছি, আর মা জানতে পারলে। আরে ওই তো কমলা মাসে চলে এসছে। ঈশানদের কাজের মহিলা কমলাকে আসতে দেখে কথাটা বলল ঈশান। তাহলে চললাম শ্রুতি, কাল আবার দেখা হচ্ছে। আরে বাপিও তো চলে এসেছে। ততক্ষণে স্কুটারে করে রুদ্র এসে গেছে তার মেয়েকে নিতে। আমি আসলাম রে ঈশান। ঈশান আর শ্রুতি দুজনেই তাদেরকে নিতে আসা লোকজনের সাথে দুই দিকে তাদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ঈশান বাড়ি এসে তার ঘরে ঢুকে ব্যাগ থেকে তার বইপত্র বের করে টেবিলের ওপর সেগুলো গুছিয়ে রাখলো। বাড়ির কাজের মেয়ে কমলাও কাজে ব্যস্ত হয়ে গেল। তার মালকিন অর্থাৎ ঈশানের মা পূর্বার আসার সময় হয়ে গেল। সারাদিন কোম্পানিতে চাকরি করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে বড়ই টায়ার্ড হয়ে পড়ে পূর্বা। তখন তার সামনে খাবার দিলে কমলার প্রতি বেশ খুশিই হয় পূর্বা। তবে সারাদিন অফিসের কাজ করেও ঈশানের প্রতি যত্ন নিতে ভোলে না সে। প্রতিদিন ঈশানের হোম টাস্ক চেক করে, সারাদিন স্কুলে কি হলো সেসব খোঁজ খবর নেয় সে ঈশানের কাছ থেকে। হবে নাই বা কেন, ঈশান ছাড়া যেমন তার কেউ নেই, সে ছাড়াও যে ঈশানের কেউ নেই। ঈশানের যখন 2 বছর বয়স তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে মারা যায় ঈশানের বাবা। তখন থেকে পূর্বা একাই তো মানুষ করছে ঈশানকে। এডুকেটেড হওয়ার কারণে খুব সহজে একটা চাকরিও পেয়ে যায় পূর্বা। আর চাকরি পাওয়ার পর সবসময় ফ্ল্যাট দেখাশোনার জন্য কমলাকে রাখে সে। কমলাও খুব বিশ্বস্ত। কিছুদিনের মধ্যে সেও পূর্বার ঈশানের বড় আপন হয়ে যায়। ভোরবেলা এসে সারাদিন কাজকর্ম করার পর পূর্বা অফিস থেকে বাড়ি ফিরলে তাদের ডিনার দিয়ে তারপর নিজের বাড়িতে ফেরে কমলা। কমলার বাড়ি কিছুটা দূরের একটা বস্তিতে। বাড়িতে তার মাতাল স্বামী ছাড়া আর কেউই নেই। তাও রাত দুপুরে মদ খেয়ে এসে চিৎকার চেঁচামেচি করে, কমলার উপর শারীরিক অত্যাচার করে। কোনো কোনো সময় তো বাড়িতেই ফেরে না। পতিব্রতা স্ত্রী হওয়ার কারণে কমলা তার স্বামীকে তেমন কিছুই বলে না। পরদিন সকালবেলা শনিবার, অর্থাৎ স্কুল ছুটির দিন হওয়ার কারণে ঈশান আজ বাড়িতেই রয়েছে। বাড়িতে বসে হাতের কাজ করছে ঈশান। পূর্বা অফিসে চলে গেছে, কমলা ঘরের কাজ করতে ব্যস্ত। এমন সময় স্কুলের ওয়ার্ক এডুকেশনের কাজ করতে করতে ছুরিতে হঠাৎ করে হাত কেটে গেল ঈশানের। খুব বেশি রক্তপাত না হলেও কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে ঘরের মেঝেতে পড়ল। এক্ষুনি হাতে ব্যান্ডএইড লাগালে হয়তো রক্ত বন্ধ হয়ে যাবে। ব্যান্ডএইড ঈশানের স্টাডি টেবিলের ড্রয়ারের মধ্যেই আছে। ড্রয়ারটা খুলতে গিয়ে হঠাৎ করে ঈশানের চোখ গেল স্টাডি টেবিলের উপর রাখা সেই সাদা পুতুলের দিকে, যে পুতুলটা সে কাল স্কুলের সামনের থেকে কিনে এনেছিল। পুতুলটা নিয়ে সে তার স্টাডি টেবিলের উপরই সাজিয়ে রেখেছে। পূর্বার কোনো কারণে সেটা খেয়াল হয়নি। পুতুলটা দেখে নিজের হাতের কথা ভুলে গেল ঈশান। কি সুন্দর পুতুলের চোখ দুটো, যেন তার সাথেই কথা বলতে চাইছে, যেন সে বলছে তাকে কাছে টেনে নিতে। পুতুলটাকে হাতে নিল ঈশান। তার হাতের রক্ত কিছুটা সেই পুতুলের গায়েও লেগে গেল। ঈশান সোনা। হঠাৎ করে কমলার ডাক শুনে পেছনে তাকালো ঈশান। কমলা খাবারের প্লেটটা নিয়ে এসে দাঁড়িয়েছে তার ঘরে। এই নাও সোনা, খাবারটা খেয়ে নাও। হাসি মুখে ঈশানের সামনে খাবারের প্লেটটা রাখলো কমলা। পরোটা আর সাদা আলুর তরকারি। ঈশান পরোটা খেতে ভালোবাসে বলে তার স্কুল ছুটি থাকলে কমলা ঈশানের জন্য পরোটা বানায়। এ কি সোনা, তোমার হাত কাটলো কিভাবে? ঈশান তখন সেই পুতুলটা টেবিলের উপর রেখে সবে পরোটায় হাত দিয়েছে, এমন সময় তার হাতে রক্ত দেখে উদ্বিগ্ন হয়ে উঠল কমলা। ও কিছুটা কমলা মাসি, হাতের কাজ করতে গিয়ে আঙুলটা একটু কেটে গেছে। তা বললে কি হয় সোনা, তোমার মা এখন বাড়িতে নেই। এসে যদি দেখে তুমি অসুস্থ আর আমি তোমার ঠিক মতন যত্ন নিতে পারিনি, তাহলে তোমার মা মানে দিদিমণি খুব দুশ্চিন্তা করবেন, আর আমার উপরেও খুব রাগারাগি করবেন। কই দেখি হাতটা দাও, আমি তোমাকে ব্যান্ডেডটা লাগিয়ে দিচ্ছি। কথাটা বলে কমলা নিজেই ড্রয়ার খুলে ব্যান্ডেড বার করে পরম যত্নের সাথে ঈশানের হাতে লাগিয়ে দিল। ঈশান একটু সামান্য আপত্তি করতে চেয়েছিল, আরে মাসি আমি লাগিয়ে নেবো, কিন্তু কমলা শুনল না। আসলে অনেক দিন ধরে এ বাড়িতে কাজ করার কারণে আর কমলার নিজের কোনো ছেলে মেয়ে না থাকার কারণে সে ঈশানকে ছেলের মতোই ভালোবাসে। ব্যান্ডেডটা লাগানোর সময় কমলার পরনের শাড়িটা তার বুক থেকে খানিকটা নেমে গিয়েছিল, কিন্তু ব্যান্ডেড লাগানোর সাথে সাথেই
কমলা আবার তার শাড়ির উপরে তুলে নিল। আর ঠিক সেই সময় ঈশানের টেবিলের উপরে থাকা সেই পুতুলটার দিকে যদি তাদের কারোর নজর যেত, তবে তারা দেখতে পেত যে সেই পুতুলের চোখ দুটোতে যেন এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠেছে, যেন অদ্ভুত এক কামনার অনুভূতি ফুটে উঠেছে পুতুলের শরীরে, যার ছায়া পড়েছে তার চোখের মধ্যে। নাও এবার খাবারটা খেয়ে নাও তো। ও হো, কিছু বলতে গিয়েও থেমে গিয়ে একটু করুণার স্বরে বলে উঠল, তোমার তো হাতে লেগেছে, খেতে হয়তো কষ্ট হবে, দাও আমি তোমাকে খাইয়ে দিই। কথাটা বলে কমলা নিজের হাতেই খাইয়ে দিল ঈশানকে। ঈশানও তাতে কোনো আপত্তি জানালো না। আসলে কমলা যেমন ঈশানকে ভালোবাসে, ঈশানও তেমন কমলাকে খুবই ভালোবাসে। সারাদিন যেমন মায়ের স্নেহ থেকে বঞ্চিত থাকে ঈশান, তেমনি কমলার যত্নতে মায়ের অভাবও ভুলে থাকে ঈশান। সেদিন রাতের বেলা বস্তিতে নিজের ঘরে ঢুকে ঘরের খিলটা দিয়ে দিল কমলা। তার মদ্যপ স্বামী তখনও সুরিখানা থেকে বাড়িতে ফেরেনি। ঘরের লাইটটা জ্বালাতে হঠাৎ করে একটা বিশেষ জিনিস দেখে বেশ অবাক হয়ে গেল কমলা। তার চৌকির ওপর একদম কোণার দিকে সাদা মতন ওটা কি? একটু ভালো করে দেখার জন্য চৌকির দিকে খানিকটা এগিয়ে গেল সে, আর বস্তুটার দিকে পৌঁছতেই বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল। আরে এ তো সেই পুতুলটা যেটাকে সে ঈশানের ঘরেতে তার পড়ার টেবিলের ওপর দেখেছে। এই পুতুলটা এইখানে এলো কিভাবে? আর পুতুলের গায়েও তো ওরকম রক্ত লেগে, যেরকমটা সে সকালবেলাতেই দেখেছে। আর এটা থেকে বোঝাই যায় যে পুতুলটা ঈশানের পুতুলই। কিন্তু পুতুলটা এখানে কে নিয়ে এলো? ঈশান তো তার বাড়িতে আসেনি। প্রচণ্ড ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল কমলা। তার মনের মধ্যে কেমন যেন একটা ভয়ের অনুভূতি হলো। তার মনে হলো যেন তার কোনো বিপদ আসতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর থেকে তাকে পালাতে হবে। ঘুরে দরজার কাছে গিয়ে দরজাটা সবে খুলতে যাবে, এমন সময় তার কানে ভেসে এলো এক অদ্ভুত রকমের শব্দ, একটা মানুষের গোঙানির মতো শব্দ। কিন্তু তার ঘরে তো এখন সে ছাড়া আর কোনো মানুষ নেই। তবে এই শব্দ কোথা থেকে আসছে? অবাক হয়ে পেছনে তাকাতেই কমলা একেবারে ভয়ার্ত হয়ে গেল। এ কি? তার থেকে ঠিক হাত দুয়েক দূরেই দাঁড়িয়ে থাকা এই মানুষটা কে? প্রায় 6 ফুট উচ্চতা, কপালে একটা লাল সিঁদুরের তিলক, কালি গা, পরনে লাল উড়নি আর একটা লাল ধুতি, গায়ের রং একদম লাল আপেলের মতো। চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত কামুক দৃষ্টি। প্রচন্ড ভয়ে অস্ফুটভাবে কমলা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সেই শয়তান হঠাৎ করেই দৌড়ে এসে হাত দিয়ে কমলার মুখ চেপে ধরল। সেই অচেনা আততায়ীকে বাধা দেওয়ার চেষ্টা করেও তার আসরিক শক্তির সামনে ধীরে ধীরে পরাজিত হতে হলো কমলাকে। সে ধীরে ধীরে কেমন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। এরপর প্রায় অচেতন কমলাকে জোর করে সেই ঘরের চৌকির ওপর ফেলে তার ওপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল সেই শয়তান। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shruti, happy birthday my princess, happy birthday to you, happy birthday my dear princess. কমলার মৃত্যুর পর 3 দিন কেটে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কমলার মৃত্যুর কোনো অনুসন্ধান করতে পারেনি। তবে এখন রুদ্র তার বাড়িতে তার মেয়ের শ্রুতির জন্মদিনের আয়োজন করেছে। শ্রুতি বর্তমানে 12 বছর পেরিয়ে 13 বছরে পা দিয়েছে। তাই মা মরা মেয়েটার এই আনন্দঘন মুহূর্তটা মেয়ের সাথে উপভোগ করার জন্য আজ রুদ্র তার অফিসের সিনিয়র এবং জুনিয়র অফিসার এবং শ্রুতির কিছু স্কুলের বন্ধুবান্ধবদের ইনভাইট করে আজ নিজের বাড়িতে এক পার্টির আয়োজন করেছে। সেই পার্টিতে ঈশান আর তার মাও ইনভাইটেড হয়েছে। তবে ঈশান এখানে আসলেও তার মা এখনো আসেনি। তবে পূর্বা ঈশানকে কথা দিয়েছে সে যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে নিজের বাড়িতে ফিরে অফিসের ড্রেস চেঞ্জ করে হাজির হবে শ্রুতির জন্মদিনের পার্টিতে। আর সেখানে ডিনার করে সেখান থেকে বাড়ি নিয়ে আসবে ঈশানকে। মহা সমারোহের সাথে তখন কেক কাটছে বার্থডে গার্ল। তার চারিদিকে তখন হাততালি আর উল্লাসের শব্দ শোনা যাচ্ছে। কেক কেটে রুদ্রকে খাওয়ানোর পর একে একে সমস্ত বন্ধুকে কেক খাওয়ালো শ্রুতি। কি শ্রুতি,
তোর হাতে ওটা কিসের চিহ্ন? শ্রুতির হাতের তালুর পেছনে একটা খুব ছোট কালো রঙের অদ্ভুত রকমের চিহ্ন দেখে কথাটা বলল তার বান্ধবী কেয়া। চিহ্নটা অনেকটা একটা স্বস্তিক চিহ্নের মতো। ও এটা এটা একটা স্বস্তিক চিহ্ন। আমাদের গুরুদেব বলেছেন এই চিহ্নটা নাকি খুব শুভ, সকলের থাকে না, নাকি সমস্ত পৃথিবীর মধ্যে যে দৈব ক্ষমতার অধিকারী থাকে তার হাতেই এই চিহ্ন থাকে। কেয়ার কথা শুনে চিহ্নটার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে কথাটা বলল শ্রুতি। কই, আগে তো কখনো তোর হাতে চিহ্নটা দেখিনি। হয়তো খেয়াল করিসনি, এই চিহ্ন তো আমার জন্ম থেকেই আছে। হাসি মুখেই কথাটা কেয়াকে বলল শ্রুতি। তাই হবে হয়তো। অন্যদিকে তখন অফিস থেকে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরেই ঘরের আলমারি থেকে পার্টিতে যাওয়ার প্রয়োজনীয় ড্রেস পছন্দ করতে লাগলো পূর্বা। একটা বেগুনি কালারের শাড়ি ভীষণ পছন্দ হলো পূর্বা। গত বছর পুজোতেই এই শাড়িটা কিনেছে সে। অষ্টমীতে মাত্র একদিনই পরেছে। ভাবলো এই শাড়িটা পরেই সে পার্টিতে যাবে। শাড়ি পরার সময় সে দেখলো ঘরে একটাও সেফটি পিন নেই। ঈশানের ঘরে হয়তো থাকতে পারে, হাতের কাজ করার সময় অনেক সময় তার সেফটি পিনের প্রয়োজন হয়। তাই সে শাড়িটা খাটের উপর রেখে সায়া আর ব্লাউজ পরিহিত অবস্থাতেই গেল ঈশানের ঘরে। তার ফ্ল্যাটে তো এখন সে ছাড়া কেউ নেই। ফ্ল্যাটের কোলাপসিবল দরজাও ভেতর থেকে তালা দিয়ে রেখেছে সে। তাই কাউকে তার ফ্ল্যাটে ঢুকতে হলে তাকে বাইরে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে হবে। পূর্বা গিয়ে দরজা খুলে দিলে তবেই আগন্তুক ভেতরে ঢুকতে পারবে। ঈশানের স্টাডি টেবিলের ড্রয়ারটা খুলতে এক পাতা সেফটি পিন দেখতে পেল পূর্বা। এমন সময় তার নজরে পড়ল টেবিলের উপর থাকা সাদা রঙের পুতুলটা। এই পুতুলটা তো আগে দেখেনি, নিশ্চয়ই ঈশান কিনে থাকবে, কিন্তু কবে কিনল? এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল পূর্বা। ঘরের দরজাটা যেন কেউ খুব ধীরে বন্ধ করে দিচ্ছে। অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখল সত্যি সেই ঘরের দরজাটা কেউ বন্ধ করে ভেতর দিয়ে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। এ কি, দরজাটা আবার কিভাবে বন্ধ হয়ে গেল? বেশ অবাক হয়ে কথাটা বলে পূর্বা দরজার কাছে ছিটকিনি খুলতে গেল। এমন সময় তার পেছন থেকে কেমন এক অদ্ভুত শব্দ শুনতে পেল, কেমন একটা চাপা গোঙানির আওয়াজ। এবার পূর্বা বেশ ভীত হয়ে পেছনে তাকিয়ে যে দৃশ্য দেখল তা দেখে ভয় তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরতে লাগলো। ঘরের মধ্যেও কে দাঁড়িয়ে, কপালে লাল সিঁদুরের তিলক, রক্তবর্ণ চোখ, আলি গা। এ কি, কেয়া? ভয়ার্ত কণ্ঠে পূর্বা কিছু বলার আগেই সেই শয়তান অর্থাৎ কালীর অতৃপ্ত আত্মা প্রায় দৌড়ে এসে হাত দিয়ে পূর্বার মুখ চেপে ধরল। শয়তানের আসরিক শক্তির সামনে পূর্বা কিছুতেই নিজেকে সামলাতে পারল না। সেই অবস্থাতেই পূর্বা দেখতে পেল যে শয়তানের চোখে মুখে এক অদ্ভুত কামনার দৃষ্টি ফুটে উঠেছে। কি হলো ঈশান, তোর মা তো এখনো এলো না? রাত তখন 11:45 বাজে। রুদ্রর বাড়ির সমস্ত অতিথিরা তখন ধীরে ধীরে চলে যেতে শুরু করেছে, কিন্তু ঈশানের মা পূর্বা তখনও সেখানে আসেনি। সেই তো দেখছি, ফোনটা ধরছে না। ঈশানও তখন বেশ চিন্তিত হয়ে গেছে। ইতিমধ্যে ঈশান রুদ্রর ফোন থেকে তাদের বাড়িতে দুবার ফোনও করেছে, কিন্তু তার মা ফোনটাও তুলছে না। চলো ঈশান, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। কথাটা বলে রুদ্র ঈশানকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শ্রুতিমা, তুমি কিছু সময় মায়া আন্টির কাছে থাকো, বেশ? আমি ওকে ওর বাড়ি পৌঁছে দিয়েই চলে আসছি। মা, মা? পূর্বা ম্যাডাম, পূর্বা ম্যাডাম, দরজা খুলুন। পূর্বা ম্যাডাম, পূর্বা ম্যাডাম, দরজা খুলুন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। ঈশান আর রুদ্রের অনেকবার ডাকাডাকিতেও ভেতর থেকে পূর্বার কোনো সাড়া পাওয়া গেল না। তাদের ঈষৎ চেঁচামেচিতে তখন সেই আবাসনের বাকি লোকজনেরাও চলে এসেছে। বাধ্য হয়েই সেখানকার মানুষজনের সহযোগিতায় তালা খুলে ভেতরে ঢুকতে হলো রুদ্রকে। ভেতরে ঢুকে পূর্বার ঘরে গিয়ে তাকে পেল না ঈশান। মা, কোথায় তুমি? খুঁজতে খুঁজতে তার ঘরেতে এসে উপস্থিত হলো ঈশান, আর সেখানে এসে যে দৃশ্য দেখলো তা দেখে সে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল। মা! বাঁচাও, বাঁচাও আমাকে। সর্দার জেগে উঠেছে।
ও ও ও আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, সর্দার জেগে উঠেছে। বাঁচাও, বাঁচাও আমাকে। থানার জুনিয়র অফিসার আর কনস্টেবলরা তাদের অবসর সময়ে একটু গল্প গুজব করছিল। হঠাৎ করে লকআপের ভিতরে থাকা জয় নামক একজন কয়েদির চিৎকারে হঠাৎ করে সেদিকে দৌড়ে গেল তারা। এ কি, এই ছোড়াটা হঠাৎ করে চিৎকার করে উঠলো কেন? লকআপের মধ্যে তো সেই একাই আছে, তবে কে তাকে মারতে যাবে? স্যার 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 বাঁচান, আমাকে বাঁচান, সর্দার আমাকে মেরে ফেলবে। ওই 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 তো, দেখুন দেখুন স্যার, দেখুন দেখুন, ছোড়াটা নিয়ে কেমন দাঁড়িয়ে আছে আমার ঠিক পেছনে। আমাকে স্যার সর্দার মেরে ফেলবে। স্যার স্যার বাঁচান আমাকে। জয়ের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। তার কথা শুনে মনে হচ্ছে যেন সত্যিই তার সেলের মধ্যে কেউ আছে আর তাকে মেরে ফেলতে চাইছে। এই এই তুই এমন ভাবে চেঁচাচ্ছিস কেন রে? এই কি হয়েছে তোর? স্যার স্যার সর্দার ফিরে এসেছে স্যার, আমাকে মেরে ফেলবে স্যার। জুনিয়র অফিসার সঞ্জয় বাবুর কথাতে ভয়ার্তভাবেই কথাটা বলল জয়। এই এই রাতের বেলাতে এই আবার কি পাগলামো শুরু করলো দেখি। এই কি আছিস? ভিতরে ঢুকে দেখ তো সেলের ভিতরে কি আছে, যাকে দেখেও এত ভয় পেয়ে গেছে। স্যার স্যার ভেতরে তো কিছুই নেই। সঞ্জয় বাবুর কথাতে একজন কনস্টেবল ভেতরে ঢুকে দেখলো ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা, যার কারণে এই ছেলেটা এরকম ভয় পেয়ে গেছে। না স্যার, সর্দার আছে স্যার, আমাকে মেরে ফেলবে স্যার, বাঁচতে দেবে না, আমাকে মেরে ফেলবে। হঠাৎ করে যেন ভীষণ ভয়ে অজ্ঞান হয়ে গেল জয়। মা তুমি কোথায় চলে গেলে? মা মা। রুদ্রর ফোন কলে তখন লোকাল থানার পুলিশেরা ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছে। ঘরেতে ঢুকে পূর্বার লাশটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রুদ্র আর ঈশান। তাদের সাথে সেই আবাসনের কিছু লোকজনও ঢুকেছিল সেই ঘরে। পূর্বাকে কেউ ছোড়ার আঘাতে খুন করেছে। খুনের আগে তাকে যে ধর্ষণ করা হয়েছে সেটা তার প্রায় অর্ধনগ্ন শরীরের ছিন্ন ভিন্ন পোশাক দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। পূর্বার কপালে একটা মোটা লাল সিঁদুরের তিলক। পূর্বার বিভৎস শরীরটা দেখে বেশ অবাকই হয়ে গেছে রুদ্র। এই আবাসনের ফ্ল্যাটের সংখ্যা নেহাত কম নয়, আর এর মধ্যে একজন আততায়ী ঘরের মধ্যে ঢুকে একজনকে ধর্ষণ করে খুন করে গেল, আর কেউ বিন্দুমাত্র আওয়াজও পেল না। আওয়াজ তো দূর, কেউ নাকি সেই আততায়ীকে পূর্বার ফ্ল্যাটে ঢুকতে পর্যন্ত দেখেন। এটা কিভাবে সম্ভব হতে পারে? অন্যদিকে পূর্বার লাশটা তখন ফরেন্সিক রিপোর্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অস্থির ঈশানকে তখন সামলে রেখেছে পাশের বাড়ির বেলা আন্টি। প্রায় এক সপ্তাহের মধ্যে দুটো অদ্ভুত খুন। খুনি প্রথমে মহিলাকে ধর্ষণ করছে, আর তারপর তাকে খুন করে তার মাথায় লাল সিঁদুরের তিলক পরিয়ে দিয়ে যাচ্ছে। আসলে কি চাইছে এই খুনি? শুধুই মেয়েদের উপর নিজের লালসাবৃত্তির চাহিদা মেটানোর জন্য সে কি এই খুনগুলো করছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সে কি পুলিশকে কোনোভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে যে আমি সকলের সামনে দিয়ে সকলের চোখের আড়ালে খুন করে যাব, পারলে ধরে দেখাও আমাকে? আর এই দুটো খুনই তো ঘটেছে হঠাৎ করেই একটা কথা মাথায় আসাতে বেশ অবাকই হয়ে গেল রুদ্র। দুটো খুনই ঘটেছে ঈশানকে কেন্দ্র করে, মানে পরোক্ষভাবে ঈশানেরই চেনা চেনা মানুষকে খুন করেছে এই খুনি। একজন ঈশানদের বাড়িতে কাজ করত, আর একজন ঈশানের মা। তবে কি খুনি ঈশানেরই পরিচিত কেউ হবে? হয়তো ঈশানদের কোনো আত্মীয়, বা হয়তো তাদের কোনো শত্রু। কোনো পুরনো প্রতিহিংসা মেটানোর জন্য সেরকম নৃশংস খুনগুলো করছে। যা মনে হচ্ছে এই দুটো খুনি একজনই করেছে, আর খুনি কোনো সাইকোই হবে। একবার এই ব্যাপারে ঈশানকে জিজ্ঞেস করে দেখলে কেমন হয়? না, ঈশানের এখন যা মানসিক অবস্থা, তাতে এখন এই ব্যাপারে তাকে কিছু জিজ্ঞাসা করাটা হয়তো ঠিক হবে না। বরং পরে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে। সরাসরি জিজ্ঞাসা না করে কথার ছলে ওর কাছ থেকে জেনে নিতে হবে। তবে এখন ঈশানের এই ঘরটা একটু ভালো করে দেখতে হবে, যদি এই ঘর থেকে কোনো তথ্য পাওয়া যায়। রুদ্র ঘরের চারদিকটা ভালো করে দেখতে লাগলো। এমন সময় হঠাৎ করেই তার চোখ গেল ঈশানের স্টাডি টেবিলের উপর থাকা একটা সাদা পুতুলের দিকে। পুতুলটা যেন কেমন অদ্ভুত ধরনের। পুতুলটার কাছে এগিয়ে গেল রুদ্র, গ্লাভস হাতে সেই পুতুলটাকে তুলল। এক মনে তাকিয়ে থাকলো পুতুলটার দিকে। না, এই খুনের সাথে এই পুতুলের হয়তো প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, কিন্তু
পুতুলটার মধ্যে যেন কেমন একটা অদ্ভুত ব্যাপার জড়িয়ে রয়েছে। পুতুলটার চোখ দুটো দেখে এমন মনে হচ্ছে যেন সে তার দিকেই তাকিয়ে আছে। সে যেন রুদ্রকে চ্যালেঞ্জ ছুড়ে বলছে, হ্যাঁ আমি মেরেছি এদের সকলকে, পারলে আমাকে ধরে দেখাও। কিন্তু এটা কিভাবে হতে পারে? এটা পুতুল কিভাবে সবাইকে মারতে পারে? এই সবই রুদ্রর মনের ভুল। কিন্তু এই পুতুলটাকে কিছুতেই হাতছাড়া করতে ইচ্ছা করছে না তার। হয়তো অনেক রহস্য লুকিয়ে আছে এই পুতুলটার মধ্যে। সকলের অজান্তেই এই পুতুলটা নিজের পকেটে ঢুকিয়ে নিল রুদ্র। হয়তো এই কাজটা আইন বিরুদ্ধ হচ্ছে, কিন্তু পুতুলের প্রতি অমোঘ আকর্ষণই যেন তাকে এই কাজটা করতে বাধ্য করলো। থানার কাজকর্ম সেরে বাড়ি ফিরল রুদ্র। বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করতে গিয়ে পুতুলটা বার করলো রুদ্র। পুতুলটার কথা এতক্ষণ তার খেয়ালই ছিল না। এত কাজের মধ্যে সে ভুলেই গিয়েছিল এই পুতুলটার কথা। পুতুলটা নিয়ে সে বেডের পাশে টি টেবিলটার উপরে রাখলো। বাপি, এ কি মা, তুই এখানে? শ্রুতির গলার আওয়াজ শুনতে পেয়ে অবাক হয়ে পেছনে তাকালো রুদ্র। এত রাত হয়ে গেল, তুই এখনো ঘুমোসনি মা? ঈশানের মাকে কে মারলো বাপি? জানি না রে মা, তবে আমরা খোঁজ চালাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়তো আমরা সেই খুনিকে ধরে ফেলতে পারবো। মেয়ের গলার স্বর শুনতে পেয়ে রুদ্র বুঝতে পারল ঈশানের জন্য তার খুব কষ্ট হচ্ছে। জানো বাপি, ঈশানের বাপি নেই। ও যখন খুব ছোট ছিল তখন ওর বাপি আকাশের স্টার হয়ে গিয়েছিল, ঠিক যেমন ছোটবেলায় আমার মা হয়ে গিয়েছিল। ওর শুধু মা ছিল আর ওর মাকে খুব ভালোবাসতো। ওর মাকেও মেরে ফেললো দুষ্টু লোকেরা। কেন মারলো আন্টিকে ওরা বাপি? ঈশানের যে আর কেউ থাকলো না। মা, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমার আন্টিকে যে বা যারা মেরেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করার। তুমি তো জানো, বলো, তোমার বাপি একজন খুব ব্রেভ অ্যান্ড অনেস্ট পুলিশ অফিসার। কোনো দুষ্টু লোক, তা সে যত বড়ই হোক না কেন, তোমার বাপির হাত থেকে বাঁচতে পারেনি আর কোনোদিন পারবেও না। শ্রুতির সামনে এসে হাঁটু মুড়ে বসে তার হাত ধরে সান্ত্বনার সুরে কথাটা বলল রুদ্র। নাও মা, এখন অনেক রাত হয়ে গেছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ওকে বাপি, গুড নাইট। গুড নাইট মা। কথাটা বলে শ্রুতি তার ঘরে চলে গেল। সে চলে যাওয়ার সময় তার চোখে জল চিকচিক করতে দেখেছিল রুদ্র। এটা নিশ্চয়ই ঈশানের প্রতি তার সমবেদনার কারণ হবে। তবে যে জিনিসটা রুদ্র দেখেনি তা হলো ঘরের ভেতরে থাকা সেই পুতুলটার চোখের লোলুপ দৃষ্টি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘরের লাইটটা জ্বালালো শ্রুতি। তার প্রতিদিনকার অভ্যাস ঘুমানোর আগে 10 মিনিট একটু স্টোরি বুক পড়া। তাই এদিনও লাইটটা জ্বালিয়ে তার ঘরের সেলফ থেকে একটা বই নিতে পেছন দিকে ঘুরল। এমন সময় হঠাৎ করে ভয়ে চেঁচিয়ে উঠল শ্রুতি। তার ঘরে একজন মানুষ দাঁড়িয়ে, যার খালি গা, কপালে লাল সিঁদুরের তিলক। ধীর পায়ে সেই লোকটা এগিয়ে আসছে শ্রুতির দিকে। না না, তুমি এগোবে না। কে তুমি? বাপি, বাপি। শ্রুতি, শ্রুতি, কি হয়েছে মা? কি হয়েছে মা? তুই এরকম চিৎকার করছিস কেন? কি হয়েছে মা? দরজা খোল। শ্রুতি, শ্রুতি, কি হয়েছে মা? শ্রুতির চিৎকার শুনে ততক্ষণে রুদ্র চলে এসেছে তার ঘরের দরজার সামনে। ওটা কি? না 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 না, ওটা ওটা আমার সামনে, ওটা আমার সামনে থেকে সরা, সরা বলছি, সরা। হঠাৎ করে খুব জোরের সাথে চিৎকার করে উঠল শ্রুতির ঘরে উপস্থিত থাকা কালীর আত্মা। ভয়ে শ্রুতি নিজের মুখের কাছে হাতটা আনাতে তার হাতের তালুর বিপরীত দিকে থাকা সেই স্বস্তিক চিহ্নটা হঠাৎ করে নজরে এসছে কালীর। আর সেটা নজরে আসতেই ভয়ানক রকম চিৎকার করে কয়েক পা পিছনে সরে গেছে সে। সরা বলছি, এক্ষুনি সরা, আমি সহ্য করতে পারছি না, সরা। হঠাৎ করে কোথা থেকে ভয়ানক অগ্নিশিখায় জ্বলতে লাগলো কালী। এই আগুন কালীর শরীর ছাড়া আর ঘরের অন্য কোথাও দেখা গেল না। প্রচন্ড অগ্নি যন্ত্রণায় চিৎকার করে উঠল কালী। না না, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। শ্রুতিমা, শ্রুতিমা, তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো মা? এমন সময় ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো রুদ্র। আর ঢুকে
শ্রুতিকে জড়িয়ে ধরে কথাটা বলার আগেই শ্রুতি আঙুল দিয়ে ইশারা করল ঘরের মধ্যে থাকা এই অদ্ভুত দৃশ্যটার দিকে। শ্রুতির ইশারা মতো রুদ্র সেই দিকে তাকিয়ে দেখল ঘরের ভেতর এক বিশালাকার মানুষ অগ্নিতে চলছে আর সমানে চিৎকার করে চলেছে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। চিৎকার করতে করতে হঠাৎ করে সেই আগুন আর আগুনে দগ্ধ সেই মানুষ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এই ঘরের মধ্যে একটু আগেই এই রকম ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছিল। সেটা এই ঘরের বর্তমান চেহারা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই। একদম শান্ত পরিচ্ছন্ন ঘর, যে ঘরে রুদ্র আর শ্রুতি ছাড়া বর্তমানে কেউই নেই। বাপি, এসব কি হয়ে গেল? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, তুমি ভয় পেও না। তুমি না ব্রেভ গার্ল, আমি আছি তো, তোমার বাপি আছে তোমার সাথে। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। নাথিং হ্যাপেন্ড, ডোন্ট ওয়ারি, ডোন্ট প্যানিক, ইয়োর বাপি ইজ অলওয়েজ উইথ ইউ। মেয়ে শ্রুতিকে মিথ্যে আশ্বাস দেওয়া ছাড়া রুদ্রের যে এখন কিছুই করার নেই। আসলে এই মুহূর্তে সত্যিই যে কি ঘটনা ঘটল সেটা রুদ্রেরও অজানা। তবে সেই সময় সে যদি শ্রুতির হাতের দিকে তাকাতো তবে হয়তো সে দেখতে পেত শ্রুতির হাতের সেই স্বস্তিক চিহ্ন উজ্জ্বলভাবে জ্বলছে। আর তার নিজের ঘরে এইমাত্র যে পুতুলটাকে রেখে এসেছিল সেটা এখন আর সেই ঘরে নেই। শেষ হলো আজকের গল্প অভিশপ্ত পুতুল। অসিতবাবুর ভূমিকায় সত্যব্রত দাস, ইন্সপেক্টর রুদ্রর ভূমিকায় প্রিয়ম চৌধুরী, কালীর ভূমিকায় অচ্যুত সাহা, রবিনা ও কেয়ার ভূমিকায় সৃজিতা সাফুই, জয়ের ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, ঈশানের ভূমিকায় আয়ুষ কারার, শ্রুতি ও কমলার ভূমিকায় দুর্বা গোস্বামী, পূর্বার ভূমিকায় কঙ্কা বণিক, সঞ্জয়বাবু ও কনস্টেবলের ভূমিকায় সোহম ঘোষ, প্রচ্ছদ নির্মাণে পিক্সেলেট, বেতার রূপে দ্য ইঙ্ক পোর্টাল, প্রচারে সায়ন দে ও আয়ুষ কারার, এবং গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সমীরণ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার একটি গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ধন্যবাদ।